আজকের নিবেদন মণিমা সরকারের লেখা গল্প সমীকরণ। পুরনো বন্ধুকে হঠাৎ চায়ের দোকানে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল তনুময়। এই এলাকায় থাকে না সায়ক, তাই বন্ধুকে দেখে আনন্দে বিহ্বল হয়ে গেল। তার বর্তমান পরিস্থিতি তাকে সংযত করল। বন্ধুদের মাঝে এই সায়কের অবস্থা সব থেকে ভালো। একসাথে অনেকটা সময় কাটালেও সায়কের অনুপাতে কিছুই করে উঠতে পারেনি সে। খানিকটা ইতস্তত বোধ নিয়েই সায়কের দিকে এগিয়ে গেল। কী রে, সায়ক তো? আরে তনুময় যে! ভালোই হলো, দেখা হয়ে গেল। তনুময়কে দেখে চিনে ফেলল সায়ক। এটাই আশা ছিল তনুময়ের। যতই হোক পুরনো বন্ধু, পরিস্থিতি বদলায়, বন্ধুত্ব বদলায় না। সায়ক আর সেই 11-এ একই স্যারের কাছে টিউশনি পড়েছে। স্কুল আলাদা থাকলেও দুজনার মধ্যে ভাব হয়েছিল খুব। স্যার ডাকত হরিহর বলে। উচ্চ মাধ্যমিকের পর একই কলেজে ভর্তি হয় দুজনে। গ্র্যাজুয়েশনের পর সায়ক মাস্টার করলেও তনুময়কে গ্র্যাজুয়েশনের পর পড়াশোনা ছাড়তে হয়েছিল কিছুটা পারিবারিক কারণে। চাকরি করা আর হয়নি। পেশা হিসেবে বেছে নিয়েছিল প্রথমে প্রাইভেট টিউশনি। তবে প্রাইভেট টিউশনি থেকে পাওয়া টাকা যেন চোখেই পড়তো না তনুর। অবশেষে পেশা হিসেবে বেছে নিয়েছিল অল্প বেতনের প্রাইভেট কোম্পানি চাকরি। তবে সেটিতেও টিকতে না পেরে তনুময় আজ ডেলিভারি বয়। স্বপ্নের সাথে সাথে ভালোবাসার তরুলতাও পালিয়ে গিয়েছিল, না পাওয়ার খাতায় আরও একটি দাগ দিয়ে। ভালো আছি। তা তুই এদিকে যে, বহুদিন পরে এলি, সায়ককে বলল তনুময়। এই কাজ আছে একটু। ভালো আছিস তো? আমি ভালো আছি। তুই ভালো তো? রে, ভালো, খুবই ভালো আছি। আয় বস। তনুকে টেনে বসালো সায়ক। তারপর দুটো চা নিয়ে একটা দিল তনুর হাতে, সঙ্গে কেক। সায়কের সৌজন্যতা একটুও কমেনি দেখে ভালো লাগলো তনুর। তো কি করছিস আজকাল? সায়কের হঠাৎ প্রশ্নে খানিকটা অস্বস্তি বোধ করল তনু। সে জানে কোনো কাজই ছোট নয়। তবে প্রত্যেকবার তার পেশার কথা শুনে গুণীজনের লোক দেখানো হতাশার শ্বাস বড্ড বিরক্তিকর তার কাছে। তবে সায়ক তো তার বন্ধু, সে জানে সবটাই। আর তার কাছে বলাই যায় না পাওয়ার গল্পগুলো। এই ডেলিভারির কাজ করি। কি বলছিস ভাই? দুনিয়ায় এত কাজ থাকতে তুই শেষে ডেলিভারি বয়? বলেই হো হো করে হেসে উঠল সায়ক। তার হাসিটি যেন বিদ্রূপ হয়ে আঘাত করল তনুময়ের হৃদয়ের প্রতিটি ভাঁজে ভাঁজে। জানিসই তো আমাদের বাড়ির অবস্থা। বোনটার বিয়ে বাকি। আর যা পড়াশোনা, তাতে করে চাকরি কি আর পাবো? আমাদের মতো মানুষদের আর কি বা জুটবে কপালে? তনুময় শ্রবণ করল নির্ধারিত কারণটি। এই ইয়ার্কি করলাম, তুই না কিচ্ছু বুঝিস না। একটা চাপড় মারল তনুর পিঠে। তনু জোর করেই হাসল। আচ্ছা, কি যেন নাম তোর বোনের? ঠিক মনে নেই আমার। সেই ছোট্টবেলায় দেখেছি। শ্রবণা। বড় হয়ে গেছে মেয়েটি। ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। কি করে যে করব? শোন, বিজনেস করবি? সায়কের কথাটা ঠিক বুঝতে পারল না তনু। কৌতুক নিয়ে বলল, মানে? মানে যদি চাস, আমাদের বিজনেসটাই তোকে একটা চান্স দিতে পারি, যদি তুই চাস। মানে কি করে কি? জানিসই তো বাবার ব্যবসায় আছি আমি। নিজের চেষ্টায় আর ভগবানের কৃপায় যথেষ্ট ভালো আছি। তুই যদি চাস ইনভেস্টর হিসেবে থাকতে পারিস। মানে? মানে তুই আমাদের কিছু টাকা দিবি ব্যবসার কাজে। সেখান থেকে প্রফিটের কিছু অংশ তোকে দেওয়া হবে। এক্ষেত্রে তোর টাকাটা থেকেও গেল, আবার তুই কিছু মান্থলি পেয়েও গেলি, তাই না? বেশ আগ্রহ দেখিয়ে বলল সায়ক। তনুময় আর কিছু বলল না। ঠিক আছে, আমি ভেবে দেখব, বুঝলি? চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে বলল তনুময়। তা আজ উঠি রে, অনেক কাজ আছে। কথাটা বলি মানিব্যাগ হাতরে একটা 20 টাকার নোট বের করে চায়ের দামটা মেটাতে যাবে তনুময়। ঠিক সেই মুহূর্তে তনুময়ের হাতটা ধরে ফেলল সায়ক। কি করছিস তনু? চায়ের এইটুকু দাম সেটাও আমাকে দিতে দিবি না? বলেই হাসল সায়ক।
কি জানি কি বুঝলো তনুময়, কিছুক্ষণ সায়কের দিকে তাকিয়ে থেকে টাকাটা আবারও মানিব্যাগে ঢুকিয়ে নিল। বেশ, তবে আর একদিন আমি তোকে চা খাওয়াবো, তনুময় বলল। সায়ক হো হো করে হাসল। এত হিসেবি? তবে আমি কিন্তু চায়ে মানব না। তোর বাড়িতে গিয়ে পেট পুড়ে খেয়ে আসবো। কাকিমা আলু আর পুঁটি মাছের যে ঝোলটা করতো, দারুণ রে। ওই পুঁটি মাছের ঝোলের স্বাদ আমি ভুলতে পারি না। সায়কের মুখের দিকে তাকিয়ে তনুময়। সেই আগের মতোই নিষ্পাপ চাহনি, সেই আগের মতোই ফুরফুরে কণ্ঠ। সময় বদলেছে, দুজনের পরিস্থিতিতে এসেছে আমূল পরিবর্তন, তবে বদলায়নি সায়ক। সে হবেক্ষণ। এখন আমাকে আসতে হবে রে ভাই, নইলে দেরি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আয়, দেখা হবে পরে। তনুময়কে বিদায় দিল সায়ক। তনুময় তার জীর্ণ বাহনের উপর চেপে ভট ভট আওয়াজ করতে করতে সেই স্থান ত্যাগ করল। প্রায় রাত ১১টা। বারান্দার এক কোণে অন্ধকারে বসে সিগারেটে আগুন ধরিয়ে ঘন ঘন ফুঁকছে তনুময়। অভাবের সংসার, বিবাহযোগ্যা বোন বাড়িতে, অনেকগুলো টাকার প্রয়োজন। যা পুঁজি আছে তাতে করে বোনের বিয়েটা নমনম করেও উতরাতে পারবে না। ধার দেনা করে বিয়েটা দিয়ে দিলেও স্বল্প আয়ে সেই ধার চুকাতে গেলে সংসারটা চলবে না। সায়কের প্রস্তাবটা মাথায় এলো। সত্যিই তো, ভালোই বলেছে সায়ক। তাছাড়া পুরনো বন্ধু বিশ্বাস করাই যায়। ৭ মাস ভাবতে ভাবতেই বিছানায় গিয়ে শরীরটা এলিয়ে দিল তনুময়। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সবে ব্রেকফাস্ট করতে বসেছে তনুময়। ব্রেকফাস্ট বলতে সেই গুঁড়ো দুধের পাতলা চা, সাথে লঙ্কা পেঁয়াজ কুচিয়ে মুড়ি মাখা। চায়ের কাপে চুমুক দিয়ে সবে ১ গ্রাস মুড়ি মুখে তুলেছে, অমনি তার নাম ধরে ডাকতে ডাকতে বাড়িতে প্রবেশ করল সায়ক। সায়ককে সকাল সকাল বাড়িতে দেখে অবাকই হলো তনুময়। মুড়ির বাটিটা রেখে তাই এগিয়ে গেল। কি রে, অবাক হয়েছিস? সায়ক হাসি হাসি মুখ করে বলল। না না, অবাক হব কেন, আয় ভেতরে আয়। সায়ককে বাড়ির ভেতরে নিয়ে গেল তনুময়। এতক্ষণে তনুর মাও বেরিয়ে এসেছে বাইরে। বহুদিন পর সায়ককে দেখলেও চিনতে অসুবিধা হলো না শিলা, অর্থাৎ তনুময়ের মায়ের। আরে সায়ক যে, কতদিন পর দেখলাম। তা ভালো আছো তো বাবা? এগিয়ে এলো শিলা। ভালো আছি কাকিমা। কাল তনুর সাথে দেখা হলো, কথাও হলো, কিন্তু মোবাইল নাম্বারটা নেওয়া হলো না। ফেসবুক খুঁজে খুঁজে মেসেজ করলাম, তবে সেখানেও নিরুদ্দেশ। তাই আর কি, চলে এলাম সকাল সকাল। আর হ্যাঁ, এই মাছগুলো নাও তো, ঝোল করো পাতলা করে। আমি আজ খেয়েই যাব। শিলার হাতে ব্যাগটা দিয়ে বলল সায়ক। সায়কের আন্তরিকতায় জুড়িয়ে গেল শিলার শরীর মন। সেদিন আর কাজে বেরোলো না তনুময়। সারাদিন সায়ককে নিয়ে এদিক ওদিক ঘুরে কাটিয়ে দিয়েছে। সন্ধ্যায় তনুময়ের বাড়ির সবার সাথে সময় কাটিয়ে রাতের খাবার খেয়ে বাড়ি ফিরেছে। পরের দিন সন্ধ্যাবেলা হঠাৎ করেই তনুময়কে কল করে সায়ক জানায়, শ্রবণাকে তার পছন্দ হয়েছে, বিয়ে করতে চায় শ্রবণাকে। সায়কের মুখে একথা শুনে প্রথমে নিছক মজা ভাবলেও পরে তনুময় বুঝতে পারে শ্রবণাকে সত্যিই বিয়ে করতে চায় সায়ক। সায়কের প্রস্তাবে আনন্দে আত্মহারা হয়ে যায় তনুময়। ছোটবেলার বন্ধুকে ভগ্নিপতি হিসেবে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তনুময় দ্রুত গিয়ে খবরটা জানায় শিলাকে। শিলাও এক বাক্যে রাজি হয়ে যায়। সায়কের পরিবারের প্রথমে আপত্তি থাকলেও পরবর্তীতে ছেলের মুখের দিকে তাকিয়ে রাজি হন তারা। সামান্য আয়োজনে দ্রুত বিয়ে হয়ে যায় দুজনের। মাস ৬ কেটে গেছে। বোনের বিয়ের পর বড্ড সুখী তনুময়। সুখের সাগরে ডুব দিয়ে নিশ্চিন্তে দিন কাটাচ্ছে তনুময়ের পরিবার। তবে সেই সুখ দীর্ঘস্থায়ী হয়নি। হঠাৎই একদিন বাপের বাড়িতে ফিরে আসে শ্রবণা। মারধর করে তাকে তাড়িয়ে দেয় বাড়ি থেকে। বোনের সংসার ভাঙতে বসেছে জানতে পেরে দ্রুত সায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তনুময়, কিন্তু ব্যর্থ হয় সে। সায়কের পরিবারের সঙ্গে কথা বলেও প্রায় ভেঙে যাওয়া সম্পর্কটা ঠেকাতে পারে না তনুময়। বিয়ের ৬ মাসের মাথাতেও গর্ভধারণ করতে না পারার অপরাধে চিরতরে শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয় শ্রবণা। দিন কাটতে থাকে। ছোট বোনটার দিকে তাকাতে পারে না তনুময়।
এই তো সেদিন দুচোখ ভরা স্বপ্ন নিয়ে স্বামীর ঘরে গেল মেয়েটা। বছর ঘুরতে না ঘুরতেই দুর্ভাগ্য নেমে এলো মেয়েটার জীবনে। ঘরের এক কোণে সারাদিন পড়ে থাকে শ্রবণা। শ্রবণার অন্ধকার মুখটা যেন ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে একাকার করে তনুময়কে। নিজের উপর বড্ড রাগ হয় তার। সায়কের ব্যাপারে আরেকটু খোঁজ খবর না নিয়ে এভাবে বোনটাকে জলে ফেলে দিল। আর সায়কও বা কেমন ছেলে, পরীক্ষা নিরীক্ষা না করেই মেয়েটাকে এভাবে বন্ধার উপাধি দিয়ে দিল। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে দুজনে, বন্ধুত্বের খাতিরেও একটু সুযোগ দিল না তাকে। এভাবে মারধর করে তাড়িয়ে দিল মেয়েটাকে। অসময়ে দুর্বিপাকে বোনটার সাথে সাথে সেও চরমভাবে ফেঁসে গেছে। মা বাবার চোখেও কেমন যেন নিচে নেমে গেছে সে। যতই হোক, তার বন্ধুর হাতে মেয়ে তুলে দিয়েছিল মা বাবা। সকালবেলা বেরিয়ে যায় বাড়ি থেকে, ফেরে সেই রাতে। কেমন যেন গুটিয়ে যায় তনুময়। সংসারে অভাব থাকলেও এতটা অশান্তি কখনো হয়নি। নিয়ম করে 3 বেলা মা মনে করে বাড়িতে তার বোনটা আছে। সায়কের সাথে কথা বলে আবারও যেন তাকে শ্বশুরবাড়িতে পাঠানোর ব্যবস্থা করে। মা শুধু বলে যায়, তবে তনুময় যেন মানতে পারে না মায়ের কথা। বিয়ের 6 মাসের মাথায় কোনো রকম পরীক্ষা নিরীক্ষা না করে সেই বাড়ির মানুষগুলো তার বোনকে বন্ধা বলে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আর যাই হোক, সেই বাড়িতে বোনকে দ্বিতীয়বার পাঠাতে ভেতর থেকে সায় পেল না তনুময়। বেশ কয়েকদিন ঝামেলা হওয়ার পর ডিভোর্সের জন্য রাজি হয়ে গিয়েছিল শ্রবণা। বাড়ি থেকে সায়কের বিরুদ্ধে থানায় মামলা করার কথা বললেও শ্রবণা রাজি হয় না। এতদিনে সায়কের প্রতি ঘৃণা জন্মেছে তার। কোর্ট কাচারি মানেই আবারও সায়কের মুখোমুখি হওয়া, যা একেবারেই চায়নি শ্রবণা। তাই কোনো রকম ঝামেলা না করে ডিভোর্সটা দিয়ে দিয়েছিল সায়ককে। শিলা বুঝেছিল শরীরে ত্রুটি থাকার কারণে পিছিয়ে এসেছে শ্রবণা। বড্ড অসহায় লাগে শ্রবণার। সারা দিনটা কোনোভাবে কেটে গেলেও রাতের অন্ধকার যেন হিংস্র হায়নার মতো তেড়ে আসে তার দিকে। ধারালো নখ আর দাঁত দিয়ে যেন ছিঁড়ে খায় তার সমস্ত শরীরকে। প্রত্যেক মাসে রজস্বলা হয় সে। তাহলে কিভাবে বন্ধা হলো সে? এই প্রশ্ন ঘুরে বেড়ায় মননে। পরক্ষণেই ভাবে, নারীর শরীর হলো গভীর সমুদ্র। মণিমুক্তর সাথে সাথে কতই না বিষাক্ত কীটপতঙ্গ নিজেদের আশ্রয় খুঁজে নেয়। দিন দিন কেমন যেন একগুঁই হয়ে যাচ্ছে শ্রবণা। কারোর সাথে কথা বলতেও বিরক্ত লাগে। মনে হয় দূরে কোথাও হারিয়ে যায়, যেখানে কেউ চিনবে না আমাকে, জানবে না আমার গল্প। রোজ ভাবে শ্রবণা, কিন্তু ঘরের চৌকাঠ পেরোয় না সে। দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়। অবশেষে সমস্ত শক্তি এক করে এক রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় শ্রবণা। মাঘের রাত, ঘন কুয়াশা। ফাঁকা রাস্তায় ভবঘুরের মতো ঘুরতে থাকে সে। জানে না গন্তব্য কী, শুধু হাঁটতে থাকে চেনা রাস্তা দিয়ে। খানিকটা রাস্তা অতিক্রম করে ইচ্ছা অনিচ্ছায় হঠাৎ চোখে পড়ে রাস্তায় কুঁকড়ে বসে থাকা এক ব্যক্তির উপর। শ্রবণা বুঝতে পারে লোকটি ঠান্ডায় কাঁপছে। পাশ দিয়ে 2-1টা গাড়ি গেলেও কারোর দৃষ্টি আটকালো না লোকটির দিকে। লোকটিও যেন অচ্ছুত তারই মতো। শ্রবণা দেরি করল না, দ্রুত এগিয়ে গেল লোকটার দিকে। লোকটিকে ডাকলো, কিন্তু কোনো রকম উত্তর পেল না। থরথর করে শুধু কেঁপেই চলেছে লোকটি। শ্রবণা বসল লোকটির সামনে, মুখটা তার দিকে তুলল। লোকটি বোঝা বোঝা চোখে তাকিয়ে আছে তার দিকে। সারা শরীরে প্রবল জ্বর। এই যে, কি নাম আপনার? বাড়ি কোথায়? জিজ্ঞাসা করল শ্রবণা, কিন্তু উত্তর দিল না লোকটি। বার কয়েক ডাকল, উত্তর না পেয়ে লোকটিকে টেনে তুলল। আবারও নাম ঠিকানা জিজ্ঞেস করলে লোকটি বিড়বিড় করে বলল ময়ূখ। লোকটি তখনও কাঁপছে। বড্ড মায়া হলো লোকটিকে দেখে, কিন্তু কী বা করবে সে? বুঝতে না পেরে রাস্তায় পড়ে থাকা লোকটির মোবাইলটা হাতে তুলে ডায়াল করলো তনুময়ের নম্বরটা। তনুময় এতক্ষণে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিল শ্রবণাকে। হঠাৎ শ্রবণার ফোন পেয়ে প্রাণ ফিরে এলো তনুময়ের শরীরে। শ্রবণা সবটা খুলে বলল তনুময়কে। দেরি করল না তনুময়, দ্রুত পৌঁছালো শ্রবণার দেওয়া লোকেশনে।
লোকটির থেকে নাম ঠিকানা জানতে চেয়েও না পেয়ে বাধ্য হয়ে বাইকে চড়ে বসল তনুময়। শ্রবণা কোনো প্রকারে লোকটিকে বাইকে তুলে নিজেও বসল। ভুলে গেল বাড়ি থেকে বেরোনোর কারণ। তনুময় ৭-৫ না ভেবে এগিয়ে গেল নিজেদের বাড়ির দিকে। তনুময় জানে বাড়িতে নানা রকম প্রশ্নের মুখোমুখি হতে হবে শ্রবণাকে। তারপর যদি মা বাবা জানতে পারে লোকটি তাদের অপরিচিত, রাস্তা থেকে ধরে এনেছে, তাহলে মা কিছুতেই লোকটিকে বাড়িতে অ্যালাউ করবে না। তাই সে মনে মনে ঠিক করে নিল ঠিক কী বলবে বাড়ির সবাইকে। বাড়িতে চিন্তিত শিলা তার স্বামী শ্রবণাকে দেখে খানিকটা স্বস্তি পেল। এত রাতে আগন্তুক ব্যক্তিটিকে দেখে খটকা লাগলো। লোকটি কে জানতে চাইলে তনু জানায় লোকটি তার এক বন্ধু। হঠাৎ অসুস্থ হয় বাড়িতে নিয়ে আসে তারা। আর শ্রবণার বাড়িতে ভালো না লাগায় হাঁটতে বেরিয়েছিল। এত রাতে শিলা অতিথিকে ওয়েলকাম করতে নিমরাজি থাকলেও লোকটির জ্বরের কারণে ফেরাতে পারল না। অজানা এই লোকটিকে নিজের ঘরে নিয়ে গেল তনুময়। গায়ে দামি কাপড় দিয়ে তৈরি কোট প্যান্ট। তার বয়সী হবে, কিংবা খানিকটা বড়। দেখে ভদ্রলোকই মনে হলো। তবে এই শীতের রাতে মোটা শীত বস্ত্র ছাড়া লোকটি রাস্তায় কি করছিল? আজ শ্রবণাই বা এত রাতে বাড়ির বাইরে কি করছিল তার উত্তর খুঁজে পায় না তনু। লোকটিকে ধরে ধরে ঘরে এনে জামা কাপড় বদলে দিয়ে বিছানায় শুয়ে দিল তনু। গা হাত পা মুছে দিয়ে দুটো বিস্কুট খাইয়ে শুয়ে দিল তনুময়। এদিকে রাত প্রায় অর্ধেক, কিন্তু জ্বর এখনও নামেনি শরীর থেকে। কপালে থাকা ভেজা কাপড়ের টুকরো গরম হয়ে উঠছিল বারবার। তনু বুঝল বাড়িতে থাকা অনুচিত, তাই দ্রুত গাড়ি ডেকে হসপিটালে নিয়ে গেল অচেনা মানুষটিকে। পরদিন সকালে চোখ খুলল ময়ূক। তনুময় তখনও বিছানায় বসে। ময়ূককে চোখ খুলতে দেখে এগিয়ে এলো তনুময়। ঠিক আছেন আপনি? ভালো আছি। ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করল ময়ূক। তনুময় সাহায্য করল ময়ূককে। থ্যাংক ইউ আপনাকে, অচেনা একটা মানুষকে এভাবে সাহায্য করার জন্য। আজকালকার দিনে কজন করে এতটা? ধীরে ধীরে বলল ময়ূক। ময়ূকের কথায় হাসল তনুময়। কি নাম তোমার? তনুময়। তনুময় তালুকদার। থ্যাংক ইউ তনুময়। তোমার ঋণ আমার কাছে পরিশোধের বাইরে। কাল তুমি না থাকলে হয়তো আমি মরেই যেতাম। তনুময়ের হাতের উপর হাত রাখল ময়ূক। আসলে থ্যাংক ইউ আমাকে না, আমার বোনকে দিতে হবে। ও কাল রাস্তায় আপনাকে দেখতে পেয়ে আমাকে খবর দেয়। আমার হয়ে ওনাকে ধন্যবাদ দিয়ে দেবেন। আর অবশ্যই আমি একদিন দেখা করে থ্যাঙ্কস দিয়ে আসবো তাকে। যাই হোক, এখন আমাকে যেতে হবে, আসছি। বলেই বিছানা থেকে নামতে গেল ময়ূক। আরে আরে, আপনার শরীর এখনও ঠিক হয়নি। না তনুময়, আমাকে যেতেই হবে। তাহলে চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। থ্যাংক ইউ, তবে আমি একাই যেতে পারবো। বলেই বিছানা থেকে নেমে রিস্ক বন্ডে সই করে হসপিটাল থেকে বেরিয়ে গেল ময়ূক। তনুময় দেরি না করে বাড়ি ফিরল। তনুময়কে বাড়িতে আসতে দেখেই শ্রবণা উনুনে আগুন জ্বেলে গরম জল বসিয়ে দিল। তনুময় স্নান সারতেই খাবার বেড়ে দিল শ্রবণা। দাদা, একটা কথা বলবো? বল। মা চায় আমায় আবার বিয়ে দিতে। শ্রবণার মুখে এ কথা শুনে তনুময় মুখ তুলে তাকালো বোনের দিকে। চোখ দুটো ছলছল করছে শ্রবণার। শ্রবণার দু চোখে শ্রাবণ চোখটা ভিজিয়ে তুলল তনুময়ের। কিছুটা সামলে নিল নিজেকে। তা তুই কি বললি? তোর কি মনে হয় আমাকে কেউ বিয়ে করবে? আমার মতো বন্ধাকে? মাকে বলে দিস আমাকে যেন আর কারোর ঘাড়ে না চাপায়। তারপর একেবারেই নিশ্চুপ শ্রবণা। তনুময় বুঝল শ্রবণার নীরবতার গভীরতা। শোন না, ময়ূকবাবু এখন মোটামুটি সুস্থ, বুঝলি? উনি সকাল সকাল ডিসচার্জ নিয়ে বাড়িতে গেলেন। আমি বললাম যে বাড়িতে পৌঁছে দিয়ে আসি, কিন্তু উনি শুনলেন না। খাবারটা চটকে চটকে বলল তনুময়, শ্রবণার সামনেই দাঁড়িয়ে। ওহো, বলেই বেরিয়ে গেল শ্রবণা। বিকেল গড়িয়ে গেছে। শরীরটা বড্ড ক্লান্ত তনুময়ের। তার উপর কাল সারা রাত জাগার কারণে ঘুম ঘুম পাচ্ছে। কাজ থেকে দ্রুত বাড়ি এসে হাত মুখ ধুয়ে নিজের ঘরে যেতেই চোখে পড়ল
চেয়ারের উপর থাকা ময়ূকের জামা কাপড়ের দিকে এগিয়ে গেল তনুময়। কাপড়গুলো ভাঁজ করতেই একটা ছোট পকেট ডায়েরি মেঝেতে পড়ল। তনুময় হাতে তুলে নিল ডায়েরিটি। পাতা উল্টাতেই চোখে পড়ল ময়ূকের অ্যাড্রেসটা। জামা কাপড়ের সাথে ডায়েরিটা ভাঁজ করে একটা ব্যাগে ভরল তনুময়। তারপর খানিকক্ষণ ভাবল এবং অবশেষে শ্রবণার ঘরে গেল। শ্রবণা জানালার দিকে মুখ করে বসে আছে। পিছনে গিয়ে দাঁড়ালো তনুময়। আলতো করে হাত রাখলো শ্রবণার পিঠে। ও তুই? পেছন ফিরে তাকিয়ে তনুময়কে দেখে বলল শ্রবণা। কি করছিস? শ্রবণার বিছানায় বসলো তনুময়। কি আর করব, এই বসে আছি। আমার আর কি আছে করার মতো? দীর্ঘশ্বাস ছাড়ল শ্রবণা। আচ্ছা শোন, রেডি হয়ে নে, চল ঘুরে আসি একটু। কোথায়? ময়ূকবাবুর জামা কাপড়গুলো রয়ে গেছে, ওগুলো দিয়েও আসবো, আর একটু এদিক ওদিক ঘুরেও আসবো। না রে দাদা, ভালো লাগছে না, তুই যা। চল না, ভালো লাগবে। আমিও কতদিন বাইরে যাইনি, চল প্লিজ। তুই বাইরে অপেক্ষা কর, আমি আসছি। থ্যাংক ইউ বলেই বাইরে বেরিয়ে গেল তনুময়। অনেক দিন পর বাইরের ফুরফুরে বাতাসে মন ভরে নিঃশ্বাস নিল শ্রবণা। বিয়ের আগে এভাবে বাইরে বেরিয়েছিল সে। বিয়ের পর কখনো সৌভাগ্য হয়নি বাইরেটা দেখার। তারপর সায়কের সাথে ডিভোর্সটা হয়ে যাওয়ার পর তো দিনের আলোও যেন বড্ড অসহ্য লাগতো তার। শ্রবণাকে নিয়ে তনুময় বেরিয়ে গেল ডায়েরিতে পাওয়া ঠিকানার উদ্দেশ্যে। ঠিকানাটি আদৌ ময়ূকের কিনা সে বিষয়ে নিশ্চিত না থাকার কারণে খানিকটা দ্বিধা নিয়ে প্রবেশ করলো বাড়ির ভেতরে। ছোট্ট একটা একতলা বাড়ি। প্রবেশ করতেই দেখল একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে ঘুরছে ময়ূক। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল তনুময়। না, ঠিক জায়গাতেই এসেছে তবে। ময়ূক তনুময়কে দেখে এগিয়ে এলো সে। আরে তনুময় যে। হ্যাঁ, আপনার জামা কাপড়গুলো দিতে এলাম, তাই ভাবলাম শ্রবণাকেও নিয়ে আসি। ও আমার বোন শ্রবণা। শ্রবণাকে দেখে বলল তনুময়। হ্যাঁ, চিনতে পেরেছি। কাল ইনি না থাকলে কি যে হতো। থ্যাংক ইউ আপনাকে। শ্রবণার দিকে তাকিয়ে বলল ময়ূক। হাসল শ্রবণা। আপনার জামা কাপড়গুলো। প্যাকেটটা ময়ূকের দিকে এগিয়ে দিল। থ্যাংক ইউ বলেই কোলের বাচ্চাটিকে সোফাতে বসিয়ে দিল ময়ূক। বাচ্চাটিও চুপচাপ বসে রইল। বসুন না, দাঁড়িয়ে কেন? না, আজ বসবো না, এখনই বেরোতে হবে আমাদের। তা কি করে হয়, আপনারা আমার অতিথি, এভাবে যেতে দিতে পারি না। বলেই বাড়ির কাজের লোককে ডেকে চা মিষ্টির ব্যবস্থা করতে বলল ময়ূক। তনুময় প্রথমে অপ্রস্তুত থাকলেও ময়ূকের কথা রাখতে চায়ের কাপ হাতে তুলে নিল। চা খেতে খেতেই নানান আলোচনায় মত্ত হলো দুজনে। গল্প করতে করতেই তনুময়ের জানা হয়ে গেল তনুময় পেশায় প্রফেসর। বছরখানেক আগে তার স্ত্রী কোলের সন্তান রচয়িতা আর তাকে ফেলে ইহলোক ত্যাগ করেছেন। তারপর থেকেই এ বাড়িতে মেয়েকে নিয়ে একা থাকে সে। মা বাবাও আর বেঁচে নেই। এই পৃথিবীতে বাবা মেয়ের আপন বলতে তেমন কেউ নেই। তনুময় আর ময়ূক নানা রকম বিষয় আশায় নিয়ে কথাবার্তা বলল। শ্রবণার চোখ আটকে গেছে সোফায় বসে থাকা ছোট্ট বাচ্চাটার দিকে। নিশ্চুপ বসে আছে বাচ্চাটি, একেবারে শান্ত হয়ে। শ্রবণা এগিয়ে গেল, কোলে তুলে নিল বাচ্চাটিকে। নতুন মানুষের কোল পেয়ে একদমই কাঁদল না সে। ছোট ছোট হাত দিয়ে শ্রবণার গালে কপালে হাত বোলাতে লাগলো, যেন কতদিনের চেনা সে। গালে কপালে হাত বুলিয়ে কি যেন পরখ করে দেখল ছোট্ট রচয়িতা। তারপর মাথা নোয়ালো শ্রবণার ঘাড়ে। রচয়িতার স্পর্শে ভেতর থেকে কেঁপে উঠল শ্রবণা। পরম স্নেহে দুহাতে আঁকড়ে ধরল রচয়িতাকে। ময়ূক আর তনুময় স্থির তাকিয়ে আছে রচয়িতা শ্রবণার দিকে। রচয়িতা অল্প সময় কতটা আপন করে নিয়েছে শ্রবণাকে, আর শ্রবণাও মায়ের মতো বুকে জড়িয়ে রেখেছে রচয়িতাকে। আমার মেয়ের মনে হচ্ছে আপনাকে পছন্দ হয়েছে। ও কিন্তু আমার কোল ছাড়া এভাবে কারোর কোলে থাকে না। বাড়িতে ওকে রেখে যাই, কিন্তু যে ও দেখভাল করছে গত 1 বছর থেকে, তাকেও এখনও এত আপন করেনি আমার মেয়ে। বলে শ্রবণার কোল থেকে রচয়িতাকে নেওয়ার চেষ্টা করল ময়ূক।
কিন্তু রচয়িতা দুহাতে আঁকড়ে ধরেছে শ্রবণার গলা। আমার মেয়ে দেখছি আমার কাছেই আসছে না, ময়ূখ বলল। ও থাক না একটু আমার কাছে, শ্রবণা বলল। এতক্ষণ শ্রবণাকে বোবা ভাবল ময়ূখ বুঝতে পারল শ্রবণা কথা বলতে পারে। ওর তো খাওয়ার সময় হয়ে গেছে, মালতী নিয়ে গিয়ে খাওয়াবে ওকে। আমি খাইয়ে দিচ্ছি, শ্রবণা বলল। শ্রবণার দুচোখ জল করছে। তনুময়ের আর বুঝতে বাকি রইল না ঠিক কী চলছে শ্রবণার মনে মনে। রচয়িতাকে কোলে তুলে খাইয়ে দিল শ্রবণা। ছোট্ট রচয়িতাও কোনো রকম ঝামেলা না করে খেয়ে নিল খাবারটি। রচয়িতার খাওয়া সম্পূর্ণ হয়ে গেলে ওকে নিয়ে খানিকক্ষণ হাঁটাহাঁটি করল শ্রবণা। এই অল্প সময়ে বড্ড মায়া জন্মে গেছে রচয়িতার প্রতি। তাই তো রচয়িতাকে ময়ূকের কোলে দেওয়ার আগে বুকটা কেঁপে উঠেছিল তার। মেয়েটা আমার এত দুষ্টু তা বলার বাইরে। মালতীর কাছে থাকতে চায় না, কিন্তু দেখুন অচেনা আপনার কাছে কি সুন্দর চুপ করে থাকলো। এভাবে যদি মালতীর কাছেও থাকতো আমি কলেজে গিয়ে নিশ্চিন্তে থাকতাম, ময়ূখ বলল। তা এক কাজ করুন না, শ্রবণা সারাদিন বাড়িতেই থাকে। আপনার কলেজ আর আমাদের বাড়িটাও বেশি দূরে নয়। আপনি কলেজে যাওয়ার সময় মালতী আর রচয়িতাকে আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে যাবেন, আবার আসার সময় নিয়ে আসবেন, তনুময় বলল। তা কি করে হয়, রোজ রোজ সম্ভব নয়, তবে মাঝে মাঝে যাওয়াই যায়। আর শ্রবণা, আপনিও চাইলে আসতে পারেন মাঝে মাঝে আমাদের বাড়িতে, ময়ূখ বলল। তারপর আরও কিছুক্ষণ গল্প করে বেরিয়ে গেল তনুময় আর শ্রবণা। মনের মাঝে জমে থাকা কালো কুচকুচে অন্ধকার ডোবাটায় যেন এক বিন্দু স্বচ্ছ জলের স্পন্দন অনুভব করল শ্রবণা। ছোট্ট রচয়িতার স্পর্শ যেন তার রোমে রোমে শিহরণ জাগালো। রচয়িতাকে কাছে পাবার প্রবল তৃষ্ণা তাকে জাগিয়ে রাখল সারা রাত। এদিকে ময়ূকের সঙ্গে বন্ধুত্ব হয়েছে তনুময়ের। মাঝে মাঝেই দেখা হয় দুজনার। ময়ূক আসে মাঝে মাঝে এ বাড়িতে। সেই সময়টুকু শ্রবণা কাজ ছাড়া করে না রচয়িতাকে। মাঝে মাঝেই দুপুরবেলা ময়ূকের বাড়িতে চলে যায় শ্রবণা। সেই সময়টা ময়ূক কলেজে থাকে। রচয়িতার স্পর্শে অনেকটা সেরে উঠেছে শ্রবণা। শ্রবণার পরিবারের সাথে সাথে ময়ূকও লক্ষ্য করেছে রচয়িতা শ্রবণার সম্পর্ক কতটা মজবুত হয়েছে ধীরে ধীরে। তাই তো দ্বিতীয়বার না ভেবে শ্রবণার অতীত সম্পর্কে সবটা জেনেও শ্রবণাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল ময়ূক। সংসারী হওয়ার কোনো রকমই ইচ্ছে ছিল না শ্রবণার মাঝে। এই জীবনে স্বামীর জায়গা কাউকে দিতে অরাজি সে। সায়কের থেকে পাওয়া আঘাত আজও কাঁদায় তাকে। তাই দ্বিতীয়বার আবারও কাউকে আপন করে একই আঘাতের সম্মুখীন হতে প্রস্তুত না হলেও রচয়িতার মা হওয়ার সুযোগ হাতছাড়া করতে চায়নি শ্রবণা। তাই তো রচয়িতাকে ভালোবেসে মালা দিয়েছিল ময়ূকের গলায়। 2 বছর কেটে গেছে। এ বাড়িতে সে রচয়িতার মা হয়ে এলো, ময়ূকের স্ত্রী হয়ে উঠতে বেশি সময় লাগেনি। ময়ূকের দারুণ মানসিকতা ধীরে ধীরে দুর্বল করেছিল শ্রবণাকে। ময়ূকের দারুণ ব্যক্তিত্ব শ্রবণাকে আবারও ভালোবাসতে বাধ্য করেছিল। ময়ূকের কারণেই সে রচয়িতার মা হয়ে উঠেছিল খুব সহজেই। নিজেকে বন্ধ্যা হিসেবে জানলেও খুব দ্রুত শ্রবণা আবিষ্কার করেছিল বন্ধ্যা সে নয়, বন্ধ্যা ছিল সায়ক। তাই তো বছর ঘুরতেই তার কোল জুড়ে এসেছিল পুত্র সন্তান। সময়ের ঘূর্ণিপাকে তার জীবনের বহু অধ্যায় ছত্রভঙ্গ হলেও অবশেষে আবারও ছন্দ ফিরে এসেছিল। শ্রবণা বুঝেছিল জীবন যতটা না নিয়েছে তার থেকে বহুগুণ ফিরিয়ে দিয়েছে সাজিয়ে গুছিয়ে। আর সেদিনের সেই হঠাৎ দেখাই তার পরিপূর্ণ জীবনের ভূমিকা। তারপর থেকেই ধীরে ধীরে মিলে গেছে জীবনের সমস্ত সমীকরণ। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।